আজকে হাড় নিয়ে কথা বলার জন্য একজন অস্থি বিশারদ আমাদের সঙ্গে রয়েছে, ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে। এখনকার জেনারেশনে নাকি মেরুদণ্ড নেই, এটার দুরকম অ্যাসপেক্ট হতে পারে। একদম। তা কিভাবে তুমি দেখো এই বিষয়টা? প্রধান কারণ হচ্ছে ভীষণভাবে কম্পিউটারের ব্যবহার, তার সঙ্গে মোবাইল ফোনে সর্বক্ষণ এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি। কি কি ধরনের সমস্যা হয় ইউজুয়ালি, মানে তোমাদের ক্ষেত্রের কাছে কি কি ধরনের সমস্যা এসছে বা আসে? মূলত যে সমস্যাগুলো নিয়ে আসে সেটা হচ্ছে ব্যথা। এলাকা বদলে গেলে, দেশ বদলে গেলে, গোলার্ধ বদলে গেলে কি আর্থারাইটিস বা এই ধরনের হাড়ের সমস্যার ধরন বদলে যায়? হাঁটুর অস্টিওআর্থ্রোসিস আশ্চর্যজনকভাবে যত পশ্চিম গোলার্ধের দিকে যাবে তত তুলনায় কম তাদের হিপের আর্থ্রোসিস বেশি হয়। আচ্ছা। কিছু কিছু বৈজ্ঞানিকের দাবি যে আমরা অনেক বেশি ছোটবেলা থেকে হাঁটু ভাঁজ করে কাজ করতে অভ্যস্ত। যেমন আমাদের ইস্টার্ন এশিয়ার দিকে সবারই স্কোয়াট করে বসে প্রাতকৃত্য করার ব্যবস্থা বা এগুলোর জন্য আমরা বা বিভিন্ন রিচুয়ালে আমরা হাঁটু গেড়ে বসতে খুবই অভ্যস্ত, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখনো। তো আমার তো টেনশন, আপনি এটা বলার পর আমার টেনশন বেড়ে গেল যে আমরা ছোটবেলায় হাঁটু মুড়ে বসতাম, এখন কমোডে বসি, তাহলে কি আমার দুটোই হবে? বিভিন্ন রাজনৈতিক মিছিলে কিংবা প্রতিবাদ সভায় এটা শোনা যায়, বাঙালি তোমার কি মেরুদণ্ড নাই? মেরুদণ্ড কিংবা হাড়ে হাড়ে বোঝার জন্য হাড় শক্ত রাখাটা খুব দরকার। আর আজকে হাড় নিয়ে কথা বলার জন্য একজন অস্থি বিশারদ আমাদের সঙ্গে রয়েছে, ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে। অসংখ্য ধন্যবাদ নীলাঞ্জনের সঙ্গে এই সিরিয়াসলি বলছি আড্ডায় আসার জন্য। আমাকে আগে বলো যে এই যে এখনকার জেনারেশনে নাকি মেরুদণ্ড নেই, এটার দুরকম অ্যাসপেক্ট হতে পারে। একদম। তা কিভাবে তুমি দেখো এই বিষয়টা? মেরুদণ্ড নেই এই বদনামটা বোধহয় এখন আর দেওয়া যাবে না, অন্তত অগাস্ট মাসের পরে। গত বছরের অগাস্ট মাসের পরে এই জেনারেশনের মেরুদণ্ড নেই বাঙালির, এই বদনামটা হয়তো আমরা আর দিতে পারবো না। তবে মেরুদণ্ডের সমস্যায় জর্জরিত যদি বলতে হয় তবে আজকের জেনারেশনকে বলতেই হবে, এবং তার প্রধান কারণ হচ্ছে ভীষণভাবে কম্পিউটারের ব্যবহার। এই কম্পিউটারের অতিরিক্ত ব্যবহার এবং মূলত বসে কাজ, তার সঙ্গে মোবাইল ফোনে সর্বক্ষণ এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি, এই সব কারণের জন্য কিন্তু মেরুদণ্ডের সমস্যা এখন ভীষণভাবে প্রায় এপিডেমিক বা অতিমারির চেহারা নিয়েছে। আমরা এখন বেশ কম বয়সীদের মধ্যে ভীষণ বেশি রকম কোমরে ব্যথা বা কোমরের নানা রকম, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, মেরুদণ্ডের নানা সমস্যা পেয়ে থাকছি। এগুলো তো আমরা শুনতাম এক সময় যে এটা তো বয়স্কদের সমস্যা, বুড়ো হয়ে গেলে এটা হয়। সেই কথাটাই আমি বলতে চাইছি। এটা সাধারণত ডিজেনারেটিভ ডিজিজ বা বয়সজনিত ক্ষয়ের ফলেই হওয়ার মূলত সেই হওয়ার কথা। কিন্তু এখন আমরা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মেরুদণ্ডের সমস্যা খুব কম বয়সীদের মধ্যে পাচ্ছি, এবং এইটা বেশ চিন্তার বিষয় বলে আমার নিজের মনে হয়। আচ্ছা, এই কম্পিউটারে কাজ করার ফলে বহু মেরুদণ্ডের সমস্যা হচ্ছে। কি কি ধরনের সমস্যা হয় ইউজুয়ালি, মানে তোমাদের ক্ষেত্রের কাছে কি কি ধরনের সমস্যা এসছে বা আসে? মূলত যে সমস্যাগুলো নিয়ে আসে সেটা হচ্ছে ব্যথা, মানে বিভিন্ন রকম মেরুদণ্ডের বিভিন্ন অংশে ব্যথা হওয়ার সমস্যাটাই হচ্ছে প্রধান আমাদের কাছে আসে কম বয়সীরা। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেও দেখা যায় হাড়ে বা অন্যান্য টিস্যুতে সেরম কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাক পেন তাদের ভীষণভাবে হচ্ছে। এগুলো মূলত তাদের পশ্চার বা অঙ্গবিন্যাসের ত্রুটির জন্য মূলত এই ধরনের ব্যাক পেন হয়ে থাকে। মানে আমি যেভাবে বসছি সেটা ঠিকভাবে বসছি না, তাই তো? বা আমি যেভাবে কম্পিউটার ইউজ করছি সেটা ইউজ করছি। এক্স্যাক্টলি। আচ্ছা। পশ্চার শব্দটার আক্ষরিক অর্থ হলো অঙ্গবিন্যাস, কিন্তু বাংলায় যদি আমরা তর্জমা করি তাহলে এটা হচ্ছে ত্রিমাত্রিক তলে শরীর বা শরীরের কোনো অঙ্গর অবস্থানের ভঙ্গিটাকে আমরা বলতে পারি পশ্চার। আমি এই যে হাতটা রেখেছি, এই যে আমার ত্রিমাত্রিক তলে হাত রয়েছে, এই হাতটার এইটাই হচ্ছে এই মুহূর্তের পশ্চার। তুমি এরকম ভাবে দেখালে, আমি তো পশ্চার বললেই প্রথমে ভাবি সোফায় কাত হয়ে শুয়ে শুয়ে টিভি দেখছি। হ্যাঁ, সেটা মানে সেটা তো শরীরের পশ্চার বটেই সেই মুহূর্তের জন্য। তুমি যখন কাত হয়ে শুয়ে টিভি দেখছো, তার মানে এটার সঙ্গে মুহূর্তটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে এটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, অফিসে ওই কম্পিউটারের কাজ নিয়ে আমরা কথা বলছিলাম। অফিসে কাজ করার সময় কিরকম পশ্চারে বসা উচিত, কিরকম থাকা উচিত? কম্পিউটারে কাজ করার জন্য বৈজ্ঞানিকভাবে একটা নির্দিষ্ট ব্যবস্থা আছে, সেইটাকে বলা হয়
আর্গোনমিক্স। হুম। তো এই আর্গোনমিক্স অনুযায়ী যখন একজন মানুষ কম্পিউটারে বসে কাজ করবে, এই যে আমি তুমি বসে আছি, আমাদের থাই এবং বডি এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল, যে কোণ, সেটা 90 ডিগ্রি হতে হবে। ওকে, আবার ওকে, ওকে, হাঁটু ওকে, এবং হুম, পায়ের মধ্যে যে কোণ, ওকে। সেটাও 90 ডিগ্রি হতে হবে। আরে বাবা! মানে এইভাবে বেসিক্যালি এইভাবে কাজ করতে হবে। এক্স্যাক্টলি। ওকে। এবং আমার অ্যাঙ্কেল মানে হুম, যেন হুম, 90 ডিগ্রি থাকে, মানে পায়ের পাতা এবং পা, হুম। লেগ, সেটাও যেন 90 ডিগ্রি কোণে থাকে। ওরে বাবা! এবং এরা প্রত্যেকে স্টেবল পজিশনে থাকে। সেই জন্য একটা ফুট রেস্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট। হুম, শুধু পায়ের কথা বললে হবে না। মেরুদণ্ড কিন্তু অ্যাপারেন্টলি সোজা হলেও, হুম, এটাও একটা মজার ব্যাপার। হুম। মেরুদণ্ডের কিন্তু একটা ইনহেরেন্ট কার্ভেচার আছে। হ্যাঁ, এটা সে একটু এসের মতো হুম, বেঁকা হুম, এবং সোজা হয়ে বসতে গেলেও এই প্রতিটা পয়েন্টে তাকে ঘাড় থেকে মেরুদণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত প্রপারলি সাপোর্ট। যেমন আমরা যে চেয়ারে এখন বসে আছি, এই চেয়ারের আপার পার্টে কোনো সাপোর্ট নেই। যে দীর্ঘকাল কম্পিউটারে বসে কাজ করবে, তার কিন্তু ঘাড়ের নিচের অংশ থেকে মেরুদণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত প্রপারলি কার্ভড সাপোর্ট থাকার কথা। এবং শুধু তাতেও হবে না, আমি যখন বসে কম্পিউটারে কাজ করছি, আমার শোল্ডার থেকে এলবোটা কিন্তু ঝুলছে। অর্থাৎ সেটাকেও আমায় একটা প্রপার সাপোর্টে রাখতে হবে। এবং এই যে হ্যান্ড রেস্ট বা হ্যান্ড সাপোর্ট, হুম। সেটা অ্যাডজাস্টেবল হতে হবে। কারণ যে লোকটি 6 ফুট লম্বা আর যে লোকটি 5 ফুট লম্বা, তাদের দুজনের আর্ম লেংথ সমান নয়। হ্যাঁ। সুতরাং রেস্টটা যদি 6 ফুটের জন্য হয়, তাহলে সেটা তখন যে 5 ফুট তার কাছে ঝুলে যাবে। আবার যে লোকটি 5 ফুটের, সে যদি 6 ফুটেরটায় বসে, তারটা উঠে যাবে। তো এইরকমভাবে অ্যাডজাস্টেবল। এবং সেখানেও একটা মজা আছে, যখন আমি দীর্ঘকালীন কাজ করব, ওই 90 ডিগ্রির অঙ্কটা এখানেও থাকবে। আমার ফোর আর্ম এবং আর্মের মধ্যে যে কোণ, হুম, সেটাও 90 ডিগ্রি থাকতে হবে। রিস্ট ওয়েল সাপোর্টেড থাকতে হবে। তবে এবং এছাড়াও কম্পিউটার স্ক্রিন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কম্পিউটার স্ক্রিনের দিকে যখন আমি তাকাবো, তখন আমার স্ক্রিন থেকে দূরত্ব হওয়া উচিত মোটামুটি 2 ফুটের মতো। আরে বাবা! 24 থেকে 28 ইঞ্চি। ওরে বাবা! তাহলে আমার রেডিয়েশন জনিত সমস্যা এবং নেকের প্রবলেম, সেটা আরো একটা ইম্পর্টেন্ট কথা। আমি যদি কম্পিউটার স্ক্রিনকে নিচে রাখি, তাহলে আমাকে দেখার জন্য ঘাড় নিচু করতে হয়। হুম। যেটা সর্বক্ষণ যারা ল্যাপটপে কাজ করেন, তারা ঘাড় নিচু করে কম্পিউটারে হ্যাঁ, কাজ আমরা তো করছেন। সারাদিন এইভাবেই কথা বলবো। এক্স্যাক্টলি। এইটার জন্য ঘাড়ের প্রতি ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জের সঙ্গে সঙ্গে পিঠের ওপর লোড হুম। ভয়ঙ্করভাবে বেড়ে যায়। এই যে আমাদের এই যে ছেলেটি এখন ধরুন সাউন্ডের কাজ করছে। তাকেও তো 24 ঘন্টা সাউন্ডের মেশিনের সেই সামনে বসে জন্য থাকতে হচ্ছে। এডিটে যে এক্স্যাক্টলি করছে তাকে বসে এই থাকতে হচ্ছে। কথাটাই আমি বলার চেষ্টা করছি, হুম, যে আমার যে মনিটর স্ক্রিন, সেটাকে আই লেভেলে তুলে আনলে ঘাড়ের ওপর চাপ হুম। এবং এই মেরুদণ্ডের সমস্যা অনেক গুণে কমানো যায়। আমি জাস্ট ভাবছিলাম যে একটা চেয়ার কেনার সময় এত রিসার্চ করে তো বাঙালি কেনে না, বা একটা বাঙালি নয়, টেবিল কেনার সময় তো কিভাবে কেনে এক্স্যাক্টলি, না? শুধু বাঙালি নয়, গাদা গাদা জায়গায় হুম, আইটির বিভিন্ন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বিভিন্ন অফিসে কম্পিউটারে কাজ করতে হয়। আমি নিজে পার্সোনালি গিয়ে দেখে এসেছি, তাদের যে পরিস্থিতিতে বা যে অবস্থায় কাজ করতে হয়, সেটার সঙ্গে দূর দূর কম্পিউটার আর্গোনমিক্সের কোনো সম্পর্ক নেই। আচ্ছা। আমার প্রফেশনের জন্য আমি বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে লেকচার দিতে গেছি এবং তারা আমাকে বলেছে, স্যার, এসব জিনিস যদি আমরা দাবি করি, আমাদের চাকরি থাকবে না। সো তারা ওইভাবেই কাজ করতে অভ্যস্ত এবং তার ফলে আমাদের এই ভয়ানকভাবে মেরুদণ্ডের সমস্যার প্রাদুর্ভাব চতুর্দিকে দেখা আচ্ছা, যাচ্ছে। আমি না হয় একটা চেয়ার কিনলাম। বাঙালি বা নরমাল একজন মানুষ একটা চেয়ার দামি কেনার পর সে কিছুতেই আর ২য় চেয়ারটি কিনতে যাবে না। আপনি যতই বলুন না কেন। একটা কম্পিউটার, ল্যাপটপ কিনে ফেলেছি, টেবিলের উপর বসিয়ে দিয়েছি। ওতেই হবে। ওই ডাক্তার কি বলল শুনিস না। এসব বলবে। হ্যাঁ, আমাকে কিছু ইজি উপায় বলুন যে আমি এটাকে হেল্প করব কি করে? আমি পাটা এইভাবে এইখানে রাখবো কি করে? এইখানে আমি কয়েকটা দেশি জুগাড় আচ্ছা। আমার পেশেন্টদের জন্য করে থাকি। যে বলি, ভাই, আগেকার যে জলচৌকি পাওয়া যেত, হুম, একটা জলচৌকি পায়ের তলায় ওরম একটা যদি জলচৌকি দেওয়া যায় নিজের হাইট অ্যাডজাস্ট করে, হুম। তাহলে পরে এই হাঁটুর সাপোর্ট 90 ডিগ্রি মেইনটেইন করাটা খুব ইজি। ওকে। এটা একটা খুব সহজ হুম, পদ্ধতি। এবং মজার কথা হচ্ছে, আমি গিয়ে দেখেছি, মানে আগেকার দিনে যে রাইটার্স বিল্ডিং এর কিছু অফিসে, হুম, দপ্তরিদের অফিসে ওদের ফুট রেস্ট থাকতো। সাহেবরা কিন্তু কাজের ব্যাপারে ভীষণ পার্টিকুলার। ওদের হুম। করা কিন্তু ফুট রেস্ট এখনো ওই সেক্রেটারিয়েট আর টেবিলগুলোর তলায় থাকতো। দ্বিতীয় হচ্ছে আই লেভেলে তোলার জন্য অ্যাডজাস্টেবল মনিটর হাইট
করা ইজ ভেরি ডিফিকাল্ট নর্মালি। তো আমি সবাইকে বলি যে ফেলে দেওয়া বই সবচেয়ে সোজা হচ্ছে চৈত মাসে পাঁজি ফেলে দেওয়া হয়। এবং পাঁজি হচ্ছে এমন একটা বই যেটা বছর চলে গেলে আর কোনোদিন কাজে আসবে না, কিন্তু বেশ মোটা শক্তপোক্ত। আমি যদি অনেকগুলো পাঁজি জোগাড় করে পরপর দুটো থাকে সাজিয়ে রাখতে পারি, তাহলে তার উপরে কম্পিউটারকে আমার ইচ্ছে মতো হাইটে তুলে নিতে পারি এবং আমার চোখের লেভেলে সহজেই আমি তাকে প্লেস করতে পারি। তো এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন বা আর্গোনমিক ওয়ার্ক স্টেশনের দেশি জুগাড় বলতে পারো। তার উপরে একটা সুন্দর টেবিল ক্লথ চাপিয়ে দিলাম, দিয়ে তার উপরে রাখলাম, লোকে বুঝতেও পারলো না যে ওর নিচে কি আছে। আপনি বোধহয় ভূভারতের প্রথম ডাক্তারবাবু যিনি পাঁজি কেনার নিদান দেন। দুটো জোগাড় হলো, একটা হচ্ছে জলচৌকি, একটা হচ্ছে পাঁজি দিয়ে আপ করা। এবং আমি সবাইকে বলি ভাই খুব দামি চেয়ারের দরকার নেই, পুরনো লম্বা কাঠের চেয়ার যেগুলো এখন বিভিন্ন জায়গায় ডিসকার্ডেড, এখন সবাই এত সফিস্টিকেটেড চেয়ার বসার দরকার নেই, কাঠের চেয়ার। এবং দরকার হলে যদি আমার স্পাইনের কার্ভেচার ম্যাচ করাতে না পারা যায়, একটা ছোট কুশন যদি একেবারে কোমরের নিচের অংশে দেওয়া যায়, তাহলেই মোটামুটি আমার স্পাইনের কার্ভেচারের সঙ্গে ম্যাচ করে যাবে। ওই যেটা ইউজুয়ালি লোকের জন্য বলে ড্রাইভিং করতে গেলে প্রচন্ড পিঠে ব্যথা হচ্ছে, সেখানে একটু একটা বালিশ দিয়ে রাখবো। এক্স্যাক্টলি, মানে ওইটা ওই জন্য কি দেয় একদম, তাতে মেরুদণ্ডের যে এসের মতো কার্ভটা আছে সেটাকে অনেক বেশি সাপোর্ট করা যায়। একটা সময় ছিল যখন বাঙালির বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা ছিল মাস্ট। এখন বাঙালির বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির সঙ্গে সঙ্গে আরো দুটো জিনিস এসেছে, একটা হচ্ছে আর্থারাইটিস, একটা হচ্ছে স্পন্ডিলাইটিস। তো এই আর্থারাইটিস আর স্পন্ডিলাইটিস ব্যাপারটা কি করে তাদেরকে অ্যাড্রেস করা যায়? না, প্রথমে তাহলে আর্থ্রাইটিস এই শব্দ দুটোর একটু মানে এই ল্যাটিন শব্দগুলো শুনলে খুব খটোমটো লাগে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই শব্দগুলো কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি, এদের মধ্যেই এদের অর্থ লুকিয়ে থাকে। যে কোনো আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ। তুমি ভেবে দেখো যে যার খটোমটো রোগের নাম মেনিনজাইটিস মানে হচ্ছে মেনিনজাস বলে একটা ব্রেনের পর্দা আছে, সেটা যখন ফুলে যায়, তার যখন ইনফ্লামেশন হয়, দ্যাট ইজ মেনিনজাইটিস। আইরাইটিস, চোখের মধ্যে একটা অংশ থাকে আইরিস, সেইটা যখন ইনফ্লেমড হবে, দ্যাট ইজ আইরাইটিস। আর্থ্রস কথাটার মানে হচ্ছে অস্থি সন্ধি বা জয়েন্ট, যেখান থেকে আর্থ্রোপড কথাটা এসছে, অনেকগুলো সন্ধিযুক্ত পা বলে আরশোলা হচ্ছে আর্থ্রোপড। আর্থ্রো প্লাস আইটিস অর্থাৎ জয়েন্টের ইনফ্লামেশন ইজ আর্থ্রাইটিস। আচ্ছা, স্পন্ডাইলস মানে হচ্ছে ল্যাটিনে স্পাইন বা মেরুদণ্ড। স্পন্ডাইলস প্লাস আইটিস হচ্ছে স্পন্ডিলাইটিস। আচ্ছা, সুতরাং এই শব্দগুলোই কিন্তু এর মানে বলে দেয়। অর্থাৎ যখনই আমার কোনো জয়েন্ট ফুলে যাবে বা তার প্রদাহ হবে, দ্যাট ইজ আর্থ্রাইটিস। এবার আর্থ্রাইটিসের হাজারটা কারণ আছে, আমরা সেই কারণের মধ্যে যদি যাই তাহলে এই প্রোগ্রামের মধ্যে তাকে ধরা যাবে না, এত বিশালত্বতা। এবার স্পন্ডিলাইটিস হচ্ছে সেই রকমই মেরুদণ্ডের ইনফ্লামেশন। তো এগুলো মূলত যে কারণগুলোতে হয়, তার কিছু হচ্ছে আমাদের ব্যবহারজনিত বা ওই যেটা বললাম ক্ষয়জনিত, ব্যবহারজনিত, আর কিছু হচ্ছে ইনহেরেন্ট অন্য অসুখের রিয়াকশন। যেমন কারুর একটা ভাইরাল জ্বর, এই চিকেনগুনিয়া বা ডেঙ্গু এই ধরনের জ্বরের পরে প্রচুর লোকের জয়েন্টে ব্যথা হয়। এই জিনিসগুলো হচ্ছে পোস্ট ভাইরাল রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসের নানা কারণ থাকতে পারে, তবে যে কারণটার জন্য মূলত এখন খুব বেশি যেটার কথা তুমি অ্যাড্রেস করার চেষ্টা করলে, সেটা হচ্ছে যে একটু বয়স হলে বা এখন কম বয়সে আমি বসে আছি, উঠতে যাচ্ছি, হাঁটুতে লাগছে। রেগুলার ক্রিকেট খেলতাম, ডাক্তারবাবু এখন একটা বল ছুঁড়তে গেলেও কাঁধে লাগে। এইগুলো মূলত কিন্তু ওই বয়সজনিত ক্ষয়জনিত জয়েন্টের প্রদাহ বা আর্থ্রাইটিস। এলাকা বদলে গেলে, দেশ বদলে গেলে, গোলার্ধ বদলে গেলে কি আর্থ্রাইটিস বা এই ধরনের হাড়ের সমস্যার ধরন বদলে যায়? যে কোনো জয়েন্টে এখন আমরা প্রথম স্টেজে তাকে আর্থ্রাইটিস বলি না, তাকে বলা হয় আর্থ্রোসিস। আর্থ্রোসিস হচ্ছে নন ইনফ্লামেটরি, তাতে প্রদাহ তখনও সেভাবে হয়নি, কিন্তু ক্ষয়ছে, সেইটা হচ্ছে আর্থ্রোসিস। কিন্তু আর্থ্রোসিস যদি দীর্ঘকালীন থাকে, তার আর্থ্রাইটিসে আলটিমেটলি হবে। তো এই অস্টিও আর্থ্রোসিস বা স্পন্ডাইলোসিস, এই যেটা বলছো, তার মধ্যে হাঁটুর অস্টিও আর্থ্রোসিস আশ্চর্যজনকভাবে যত পশ্চিম গোলার্ধের দিকে যাবে তত তুলনায় কম, তাদের হিপের আর্থ্রোসিস বেশি হয়। যত আমরা পূবের দিকে আসবো, আমাদের দেশ আপ টু জাপান, আমাদের হাঁটুর অস্টিও আর্থ্রোসিস অনেক বেশি হয়। তো এর বৈজ্ঞানিক কারণ সঠিকভাবে এখনো আমরা বুঝে উঠতে পারিনি। কিছু কিছু বৈজ্ঞানিকের দাবি যে আমরা অনেক বেশি ছোটবেলা থেকে হাঁটু ভাঁজ করে
কাজ করতেও বসে, যেমন আমাদের ইস্টার্ন এশিয়ার দিকে সবারই স্কোয়াট করে বসে প্রাতকৃত্য করার ব্যবস্থা বা এগুলোর জন্য আমরা বা বিভিন্ন রিচুয়ালে আমরা হাঁটু গেড়ে বসতে খুবই অভ্যস্ত। জাপানিরা নীল ডাউন করতে বা যত এই ধরনের হাঁটু ভাঁজ করার, তো সেটা বলা হয় যে এক্সেস লোডিং এর জন্য একটা সম্ভাবনা আছে, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখনো। তো আমার তো টেনশন, আপনি এটা বলার পর আমার টেনশন বেড়ে গেল যে আমরা ছোটবেলায় হাঁটু মুড়ে বসতাম, এখন কমোডে বসি, তাহলে কি আমার দুটোই হবে? আমরা যা জেনেছি এখনো অবধি মানুষের শরীরকে, তার বেশিরভাগটাই কিন্তু এখনো অজানা। জানার ভিত্তিতে আমরা যেটুকু বুঝেছি যে এই ক্ষয়ের ওপরে যে কার্টিলেজটা আমাদের যে কোনো জয়েন্টের উপরিতলকে প্রোটেক্ট করে, তার গঠনের ওপর আদতে এটা ডিপেন্ড করে, এবং এই গঠনের ওপরে আমাদের লোকাল জেনেটিক্স, ফ্যামিলিয়াল জেনেটিক্স, এছাড়া সেকেন্ডারি ফ্যাক্টরস যেমন তার খাওয়া দাওয়া, তার ওজন, তার কাজকর্মের পদ্ধতি, তার সবকিছুর ওপর এটা ডিপেন্ড করে। যত্ন কি করে নেব? দুটো মূল বিষয়, এক হচ্ছে বৈজ্ঞানিকভাবে ব্যবহার, যেটা ওই আর্গোনমিক, যে কোনো কাজের কিন্তু একটা আর্গোনমিক আছে। আমি আমার প্রফেশনালি যে কাজই করি সেটা যদি বৈজ্ঞানিকভাবে সঠিকভাবে করতে পারি, আমরা ক্ষয়কে বন্ধ করতে পারবো না, কিন্তু তাকে স্লো করতে পারবো, কিছুটা হলে কমাতে পারবো। সেকেন্ডলি হচ্ছে রেগুলার এক্সারসাইজ। এক্সারসাইজের দ্বারা যদি আমরা জয়েন্টের আশেপাশের মাসেলগুলোকে স্ট্রং করতে পারি, সঠিকভাবে তাদের ব্যবহার করতে পারি, তাহলে জয়েন্টের ওপর লোড কমবে এবং ক্ষয়টা তাতে কম হবে। তার মানে আপনি বলছেন এখানে একটা ফিজিওথেরাপি বা পায়ের ব্যায়ামের একটা ভূমিকা রয়েছে, বা নরমাল ব্যায়ামের ভূমিকা রয়েছে। হ্যাঁ, নরমাল ব্যায়ামের। ফিজিওথেরাপি মানে হচ্ছে একটা থেরাপিউটিক পার্ট আছে। আমি এক্ষুনি থেরাপিউটিক পার্টের কথা বলছি না, আমি বলছি এটা নর্মালি প্রোফাইল্যাক্টিক, যাতে না হয় কোনো একটা ঘটনা ঘটে গেলে তারপরে তার চিকিৎসার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা থেরাপি। ওকে, সো এটা হচ্ছে জাস্ট ফিজিক্যাল এক্সারসাইজ জয়েন্টগুলোকে ভালো রাখার জন্য। ফুড হ্যাবিটে কি কি দরকার? মানে অনেক সময় বলো তো না, ছোটবেলায় ডাঁটা খাও, ডাঁটা খেলে ক্যালসিয়াম থাকবে, ক্যালসিয়ামে হাড় ভালো হবে, মানে এরকম কোনো সারবত্তা আছে? এইভাবে কোনো স্পেসিফিক জিনিসের উপরে আমি জোর দিতে একেবারেই রাজি নই। যে যেটাই খাক, একটা ব্যালেন্স ডায়েট খেতে হবে। এই যে ছোটবেলা থেকে সেই সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট আমরা শিখে এসেছি, নিউট্রিশনের বেসিক কথাই সেটা। আচ্ছা, যে কোনোভাবে আমার এনার্জির জন্য কার্বোহাইড্রেট লাগবে, কিছুটা ফ্যাট লাগবে, প্রোটিন লাগবে শরীর গঠনের জন্য, ভিটামিনস লাগবে প্রোটেক্টিভ কাজের জন্য, এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্টস বা কিছু ধাতব খনিজ পদার্থ লাগবে। এগুলো যেসব খাবারে ব্যালেন্স থাকবে সেগুলোই চলবে। ক্যালসিয়াম তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট হাড়ের গঠনের জন্য। সুতরাং হ্যাঁ, ওইভাবে বললে যে সমস্ত খাবারে ক্যালসিয়ামের পরিমাণ বেশি, সেই ধরনের খাবার উপযুক্ত পরিমাণে খেলে আমাদের যা প্রত্যেক দিনের প্রয়োজনীয় মাত্রা 1000 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা, সেটা পেলেই আমার মিটে গেল। তার জন্য কাউকে যে ডাঁটা চিবোতে হবে ওটা মানে, কিন্তু প্রচুর ডাঁটার মধ্যে উপকারী অ্যালকালয়েডস আছে, যারা ডেফিনেটলি এখন তো তাকে সুপারফুড বলা হচ্ছে। সুতরাং সজনে ডাঁটার তো নানা উপকারিতা আছে, কিন্তু সরাসরি ওইভাবে খেলে যে হাড়ের জোর বাড়বে এরম ব্যাপারটা নয়। ভালো থাকবেন, পরের দিন দেখা হবে। ততদিনের ঠোঁটের কোণে স্মাইলটাকে পাস অন করতে থাকবেন যাতে সবাই ভালো থাকে।